জয়নগর মামলায় বিচার পেল নির্যাতিতা একটি নাবালিকা, অথচ আরজি করের ক্ষেত্রে এখনো বিচার পেল না। শাসক দল বলছেন যেহেতু সিআইডি পুরো বিষয়টা তদন্ত করছে, তাই তারা অত্যন্ত সফলভাবে অপরাধীকে শাস্তি দিতে পেরেছেন। কিন্তু যেহেতু এক্ষেত্রে সিবিআই এর হাতে দায়িত্বটা চলে গেছে, তাই এক্ষেত্রে নির্যাতিতা, আরজি করের নির্যাতিতা বিচার পেল না। কি বলবেন আপনি? দেখুন, যদি সিআইডি এত তৎপরই হতো শুধু জয়নগরের কেস না, তাহলে সমস্ত কামদুনি সহ সমস্ত ঘটনাতেই তারা অপরাধীরা শাস্তি পেত। যদি সিআইডি, তাহলে সেগুলো তো সিআইডির হাতেই ছিল, মানে রাজ্য পুলিশের হাতেই ছিল। ফলে এই একটা দেখানো দুটো বিষয়ের থেকে উঠে আসে। যদি তর্কের খাতিরে ধরেই নিই যে হচ্ছে যে রাজ্য পুলিশ অত্যন্ত মানে খুব সফল, খুব দক্ষ, তাহলে হচ্ছে যে অন্য মামলাগুলি কামদুনি থেকে শুরু করে গ্রাম, বারাসত, তাহলে এত দীর্ঘ সময় লাগার কারণ কি? দ্বিতীয়ত, যদি এটাই হয় যে আইনত এটা সম্ভব, মানে হচ্ছে যে এত দ্রুত ট্রায়াল শেষ করে সাক্ষী সাবুত বিচার প্রক্রিয়া সব শেষ করে 2 সপ্তাহের মধ্যে 2 মাসের মধ্যে সাজা ঘোষণা সম্ভব, তাহলে বুঝতে হবে যে ওখানে আড়াল করার মতো ইনফ্লুয়েন্সিয়াল অথবা প্রভাবশালী কেউ ছিল না। এখানে সরকার যে আড়াল করার চেষ্টা করেছে, প্রশাসন আড়াল করার চেষ্টা করেছে, সেটা সকলেই দেখেছে, দিনের আলোর মতো পরিষ্কার। প্রভাবশালীরা যুক্ত, যে প্রভাবশালীরা হচ্ছে যে সরকারের খুব কাছের মানুষ, তাদের সরকার বাঁচানোর চেষ্টা করছিল, প্রশাসন বাঁচানোর চেষ্টা করছিল, এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেই জন্যই হচ্ছে না, পরিষ্কার। ওখানে যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল কেউ ছিল না, সেই জন্য 2 মাসে সম্ভব হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করতে হয়নি তাদেরকে। আর এখানে হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়নি, করা হয়েছে, আড়াল করার চেষ্টা করেছে, অসহযোগিতা করেছে, সেই জন্য হয়নি। আর সিবিআই এর যদি কথা বলেন, সিবিআই এর দক্ষতা নিয়ে হাজারো প্রশ্ন আছে। দক্ষতা নিয়ে, সদিচ্ছা নিয়ে, দক্ষতার থেকে বড় কথা সদিচ্ছা। সিবিআই গত 10 বছরে কটা দুর্নীতি মামলা শেষ করেছে, একে একে তো সব জামিন পাচ্ছে। যে কটাকে জেলে ঢুকিয়েছিল ট্রায়াল জন্য, তারা তো সব বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় লাগছে বলে তারা জামিন পেয়ে যাচ্ছে। এবং যদি দেখেন তার সঙ্গে যে পিএমএলএ অ্যাক্ট, মানে ইডি, সিবিআই, এই কেন্দ্রীয় সংস্থাগুলো আমরা জানি, পিএমএলএ অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সারা ভারতবর্ষে বোধহয় একটা উদাহরণ আর দ্বিতীয় উদাহরণ নেই যেখানে সম্পত্তি অ্যাটাচড হয়েছে কারো বা কোনো কোম্পানির, অথচ হচ্ছে সেই ব্যক্তি অ্যারেস্টেড হয়নি। আমাদের এখানে কিন্তু স্টেটমেন্ট দিয়ে ইডি জানিয়েছে, সিবিআই এর নানা সোর্স জানিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, তাদের হচ্ছে যে অনেক গড়বড় আছে অ্যাকাউন্ট ইত্যাদিতে, তাদের সম্পত্তি অ্যাটাচ করেছে। কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কোনো ডিরেক্টর, কোনো সিইও কেউ হচ্ছে যে অ্যারেস্টেড হয়নি। ফলে এখানে একটা বোঝা যাচ্ছে যে সিবিআই আসলে রাজ্য পুলিশের, রাজ্য সরকারের যে উদ্দেশ্য সেটাকেই সার্ভ করছে। এখানে রাজ্য সরকার চাইছে না, তাই হচ্ছে না বিচার। এরকম তো কিছু ব্যাপার নেই যে হচ্ছে যে ওখানে জয়নগরে হচ্ছে আর এখানে হবে না। হতো তো, যদি তথ্য প্রমাণ লোপাট না করা হতো, যদি সরকার আর না করতো, তাহলে তো দ্রুত বিচার পেয়ে যাওয়ার কথা ছিল। স্যার, আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে ইডি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আপনি একটু আগে লিপস অ্যান্ড বাউন্স মামলার কথা বলছিলেন, কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে এর আগে অন্যান্য যে দুর্নীতি সংক্রান্ত ঘটনা, সেখানে গরু পাচার হতে পারে, সেখানে শিক্ষা দুর্নীতি হতে পারে, এবং একাধিক দুর্নীতিতে দেখা যাচ্ছে যে যারা অভিযুক্তরা উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের দীর্ঘদিন ধরে আটকে রাখা যায়নি, তারা অনেকেই জামিন পেয়েছেন এবং তারা স্বাভাবিক জীবনেই অনেকে ঘুরে বেড়াচ্ছেন। প্রশ্ন উঠছে এই জায়গাতেই যে স্বাস্থ্য দুর্নীতি বা যেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে আগামী দিনে যেহেতু এখানে তথ্য প্রমাণ লোপাটের একটা ভয়ঙ্কর প্রসঙ্গ উঠে আসে, তাহলে কি তাকেও ছাড়া দিতে পারে বা তিনিও ছাড়া পেয়ে যেতে পারেন? যেভাবে চলছে তাতে তো হচ্ছে সন্দীপ ঘোষেদের জামিন, অভিজিৎ মন্ডলদের জামিন, আশিস পান্ডের জামিন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে এখন অবধি। তার কারণ দেখুন হচ্ছে যে এই যে গরু পাচার কেসের কথা বললেন, সেখানে
জামিন পেল কেন না, বাংলায় দেওয়া বয়ানটি 2 বছরের মধ্যে কেউ ইংরেজিতে ট্রান্সলেট করতে পারলো না। কি হাস্যকর! আপনাকে বা আমাকে দিলে আমরা 5 মিনিট লাগতো বা 10 মিনিট লাগতো ওটা ট্রান্সলেট করে দিতে, কিন্তু সিবিআই সেটা করাতে পারলো না। এটা অদ্ভুত যুক্তি তো, বুঝতে পারছেন? তেমনি একই রকম ভাবে এই কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর পাওয়া যাচ্ছিল না, কণ্ঠস্বর পাওয়া গেল। সেই সময় তো মনে হচ্ছিল যে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর সিইওরা আজ অ্যারেস্ট হয় কি কাল অ্যারেস্ট হয়, এরকম অবস্থা। কিন্তু যেটা হচ্ছে যে এখন আর সে নিয়ে কেউ কথা বলছে না। এমনকি রাজ্যের প্রধান বিরোধী দলের যে হচ্ছে যে আমাদের বিরোধী নেতা, তিনি বাংলাদেশ নিয়ে অসংখ্য শব্দ ব্যবহার করছেন, হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করছেন, কিন্তু তার মুখেও কিন্তু কোনো সারা শব্দ নেই। কালীঘাটের কাকু নিয়ে কোনো কথা নেই। এই সন্দীপ ঘোষ চার্জশিট তার সরকার কেন অনুমোদন দিচ্ছে না জমা দিতে, সে নিয়ে কোনো কথা নেই। ফলে এ তো বোঝাই যাচ্ছে কেন্দ্র রাজ্য উভয় শাসকের মধ্যে যে বোঝাপড়া, যে যোগ সাজস, তার জন্য কেউ বিচার পাচ্ছে না। এবং হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত যারা, তারা ছাড়া পেয়ে যাচ্ছেন। এতে দুর্নীতিকে, আমাদের রাজ্যে দুর্নীতিটা হ্রাস হওয়া করে দেওয়ার জন্য যেটা করা হয়েছে, এর আগে দেখেছেন যে নারদা কেলেঙ্কারিতে আমরা যাদেরকে দেখেছি টিভির পর্দায়, ক্যামেরাতে অন ক্যামেরা যারা ঘুষ নিচ্ছেন, কেউ তোয়ালিতে মুড়ে, কেউ হচ্ছে স্যান্ডেল গেঞ্জি পরে, তাদেরকে বলা হয়েছিল তখন দলের পক্ষ থেকে যে আগে জানলে টিকিট দিতেন না। সেবারে যে এই বলে পার করলো, কিন্তু তার পরের নির্বাচনগুলোতে তো একের পর এক নির্বাচনে তাদেরই টিকিট দেওয়া হচ্ছে। যাদেরকে দেখা গেছে অন ক্যামেরা তারা ঘুষ নিচ্ছেন, টাকা নিচ্ছেন বান্ডিল বান্ডিল, হচ্ছে যে এমনকি বয়স্ক ফিজিক্সের অধ্যাপক সাংসদ, তিনি টাকা নিয়ে নেওয়ার পরে থ্যাংক ইউ বলে তারপরে জানতে চাইছেন আপনারা যেন কোন কোম্পানি, এরকম তো দেখেছি। অথচ তাদেরকে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে। ফলে দুর্নীতিটাকে গা সভা করিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনারা দেখেছেন রাজ্যসভার এমপি যে আর্জি করে যে ঘটনা, নারী নিগ্রহের ঘটনা, তাকে তার প্রতিবাদে তিনি হচ্ছে যে রাজ্যসভার পদ ছাড়লেন। তার পরিবর্তে শাসক দল যাকে ক্যান্ডিডেট করলো তার বিরুদ্ধে এই ধরনেরই অভিযোগ, এবং হচ্ছে যে শাসক দল সেই সময় রাস্তায় নেমে পড়েছিল যে এর গ্রেপ্তার চাই, মলেস্টার এই নেতার গ্রেপ্তার চাই। একটা দল তাকে বহিষ্কার করে, যে দলের থেকে আগে তিনি সাংসদ ছিলেন রাজ্যসভার, তিনি সেই দল বহিষ্কার করেছে, একটি বাম দলের সাংসদ ছিল। তারপরে এরা নিয়ে আজ এই আবহে, আরজি করের আবহে, এবং জহরবাবু যিনি এই ঘটনার প্রতিবাদে সাংসদ পদ ছাড়লেন, তাকেই হচ্ছে যে আর শাসক দল সারা দেশে সারা রাজ্যে আর কাউকে খুঁজে পেল না তাকেই। যেটা তার কারণ কি, এটাকেও নারী নিগ্রহটাকেও যাতে গা সভা করিয়ে দেওয়া যায়, দুর্নীতিটাকে গা সভা করিয়ে দেওয়া গেছে। এবার নারী নিগ্রহটাও যাতে পলিটিক্যালি অ্যাকসেপ্টেবল দেওয়া যায়, গ্রহণযোগ্য করে দেওয়া যায়, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। যাতে করে দুর্নীতি নিয়ে কথা বললেও যেমন হচ্ছে ভাবছেন যে দুর্নীতিটা অ্যাকসেপ্টেবল করে দেওয়া গেছে, তাতে ভোটের কোনো সমস্যা হচ্ছে না। এবার নারী নিগ্রহটাও যদি অ্যাকসেপ্টেবল করে দিতে পারি, তাহলে আছে আর কোনোভাবেই যতই হচ্ছে আন্দোলনকারীরা আন্দোলন করুক, অন্যরা হচ্ছে যে এটার বিরুদ্ধে কথা বলুক, তত আমাদের ভোটে কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে মূল দর্শন। স্যার, আরেকটা বিষয়, বিশেষ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কোর্ট চত্বরে বিচারকের সামনে অভয়ার বাবা তারা মানসিকভাবে এতটাই ভেঙে পড়ছেন যে তারা সাক্ষ্য দিতে অনেক সময় সঠিকভাবে তারা সাক্ষ্য দিতে পারছেন না। এই যে পরিস্থিতিটা, এটা কি মানে অপরাধীদের আরেকটু পথটা সহজ করে দেবে, বা বিচারের ক্ষেত্রে আমাদের বিরাট বাধা হয়ে যাবে, কি মনে হয়? অভয়ার মা বাবার সাক্ষী এটা আদালতে কি বলেছে আমরা জানি না, সূত্রের খবরের উপরে ভিত্তি করে মন্তব্য করা উচিত হবে না। তবে অপরাধ যখন ঘটেছে সেই সময় হচ্ছে যে অভয়ার মা বাবা অকুস্থলের ধারে পাশেও ছিলেন না, তারা জানতেনও না। অপরাধ ঘটে যাবার বেশ কিছু কয়েক ঘন্টা পরে তাদের খবর দেওয়া হয়েছে, তাদের আনা হয়েছে। ফলে আমার মনে হয় না যে হচ্ছে তাতে অপরাধীদের বাড়তি সুবিধা পাওয়ার কথা। তাদের মানসিক অবস্থা যা, তারা ভেঙে পড়বেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা হচ্ছে তাতে অপরাধী শনাক্তকরণ করা আদালতের পক্ষে কঠিন হওয়ার কথা নয়, কারণ অপরাধ স্থলে তো তারা কেউ ছিলেন না অপরাধের সময়। এবং পরবর্তী ঘটনাবলী কে কি বলেছেন ইত্যাদি, সেগুলো সবই ইনডিরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স যারা দিতে পারে, সাক্ষ্য যারা দিতে পারে, অপরাধের সময় যারা ছিল
যাদেরকে আমরা যে সেমিনার রুমে ওই সকল্ড ক্রাইম সিনে যাদেরকে আমরা ভাইরাল ভিডিওতে ঘুরে বেড়াতে দেখেছি, মেডিকেল কাউন্সিলের সব সদস্যরা, শহীদ ঘোষের সব সেনাত বাহিনী, শাসক দলের ঘনিষ্ঠ যারা, ধরুন কেউ শাসক দলের তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ছিল, এরকম লোককে আমরা দেখেছি ঘুরে বেড়াতে। হচ্ছে যে ওখানকার বিধায়কের ঘনিষ্ঠ লোকজন ছিল, তাদেরকে ঘুরে বেড়াতে দেখেছি। তাদের ঠিক মতো জেরা করলেই সব মূল অপরাধীদের চিহ্নিত করা যাবে। আবার মা বাবার তো আর জেরা করার ব্যাপার নেই, তারা তো অপরাধস্থলে ছিলেন না, ফলে তাদের ভেঙে পড়াটা আমার মনে হয় না বিচারকের কোনো অসুবিধা হওয়ার কথা। স্যার, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে শাসক দল বলছেন অপরাজিতা বিল এলে ধর্ষণ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, কি বলবেন আপনি এই বিষয় নিয়ে? তো প্রথম কথা, অপরাজিতা বিল বিল এসছে, এখন আইন হয়নি। আমাদের দেশের সংবিধানে যেটা মূল সুদ নির্যাস, সেটা যে 100 জন অপরাধী যদি আইনের ফাঁক গলে ছাড়া পেয়ে যায় তাও ঠিক আছে, একজনও নিরপরাধ মানুষ যাতে ভুল করেও শাস্তি না পেয়ে যায়। বিচার প্রক্রিয়া সেই জন্যই আরো দীর্ঘ, যে বিচারকরা একদম নিশ্চিত হন যে ইনি অপরাধ করেছেন, তার পক্ষে সরাসরি প্রমাণ রয়েছে, যেখানে অকাট্য প্রমাণ রয়েছে, তবেই হচ্ছে যে তাকে সাজা দেওয়া হয়। তা না হলে কিন্তু তাকে বেনিফিট অফ ডাউট ইত্যাদি দিয়ে তাকে সে ছাড় পেয়ে যেতে পারে। ফলে অপরাজিতা বিলে যা নির্যাস আমার মনে হয়েছে সংবিধানের যে মূল সুর, এই যেটা বললাম, তার বিরোধী। ফলে আমার মনে হয় না কোনোদিনও এটা দিনের আলো দেখবে, এবং সেটা শাসক যারা এনেছেন ওই বিল তারাও জানেন নিশ্চিতভাবেই, তারা রাজনীতি করার জন্য এই বিল নিয়েছেন। আমাদের দেশের যেটা দরকার, দেশের যে আইন আছে, বেশি সময় লাগলেও ধরুন নির্ভয়া মামলায় সেখানেও অপরাধীরা শনাক্ত হয়েছে এবং সাজা পেয়েছে, সময় লেগেছে কিন্তু সাজা পেয়েছে। এরকম সারা দেশে যদি দেখেন না, স্বাধীনতার পর থেকে আমাদের যেসব আইন কানুন আছে তাতেই কিন্তু ধর্ষকরা, খুনিরা সাজা পান। ফলে আমাদের নতুন করে কোনো বিল দরকার ছিল না, যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল উইল, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা, যে অপরাধীদের আড়াল করবো না, তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করবে না প্রশাসন। কিন্তু এখানে তো দেখা গেছে প্রশাসনের ভূমিকা উল্টো। আইন কি করবে? আইন তো এখন প্রয়োগই হয়নি, কিন্তু তথ্য প্রমাণ, পুলিশের যে কর্তব্য যে তথ্য প্রমাণ লোপাট করতে না দেওয়া, সেটা করেনি, উল্টো করেছে। তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তাদেরকে আড়াল করেছে, কাউকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা নির্যাতিতার মা বাবাকে ঘুষ দিতে টাকার বান্ডিল অফার করেছেন, অভিযোগ যাতে না করেন সেই জন্য। পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা তড়িঘড়ি দেহ দাহ করে দিয়েছে, শবদেহ, যাতে করে প্রমাণ লোপাট হয়ে যায়, দ্বিতীয়বার যাতে পোস্টমর্টমের সুযোগ না থাকে। ফলে যদি এইরকম অপরাধী বান্ধব প্রশাসন থাকে, আপনি অপরাধিতা বিল কেন, মানে 1000 একটা বিল নিয়ে আসতে পারেন, সেই বিল যারা প্রয়োগ করবে, আইন প্রণয়ন তো হলো অনেক হবে, কিন্তু আইন যারা প্রয়োগ করবে, এনফোর্স যারা করবে, সেই আইন প্রণয়ন, আইনের রক্ষাকর্তা, তারাই যদি হচ্ছে যে আইন ভাঙেন, তাহলে হচ্ছে যে তো কোনো বিলই কোনো কাজ করবে না। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে অপরাজিতা বিলের মধ্যে যেটা অনেক কিছু আছে যাকে অত্যন্ত পশ্চাৎপদ মনোভাবের তাতে রিফ্লেকশন আছে, প্রতিফলন আছে। মহিলারা কাজ করবেন না, রাত্রিবেলায় নাইট শিফটে কাজ করবেন না, ইত্যাদি নানান রকমের। ইন্ডিয়ান ওয়ার্কফোর্সে মহিলাদের পার্টিসিপেশন সেটা ভীষণ রকম উদ্বেগজনক ভাবে কম। এবং তারপরে যদি হচ্ছে যে মহিলাদেরকে পর্দানুসীন করে রাখার চেষ্টা হয়, আজকে বলছেন রাত্রে কাজ করবেন না, কালকে যদি হচ্ছে দেখা যায় যে দিনের বেলায় ধর্ষণ বাড়ছে, তাহলে বলবে দিনেও তোমরা বেরোবে না, তোমরা পর্দা করে হচ্ছে পর্দানুসীন হয়ে থাকো, ঘরে বন্দী হয়ে থাকো। এবং আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারাও কিন্তু কোনো সংশোধনী ছাড়াই এটাকে সমর্থন করে দিলেন, কারণ তাদেরও দর্শন হচ্ছে। আমরা নারীদের যে দর্শনের কথা বলা হয়, যে মহিলারা আসলে তাদের স্থান হচ্ছে অন্দরমহলে, রান্নাঘরে, তারা হচ্ছে রান্না করবেন, সন্তান উৎপাদন করবেন, পুরুষের মনোরঞ্জন করবেন, এটাই একমাত্র মহিলাদের ভূমিকা সমাজে। এই যে দর্শন ফিলোসফি, তাতে হচ্ছে যে এই কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক উভয়ই এই দর্শনের উপর দিয়েই চলেন। সেই জন্য আমাদের রাজ্যে আমরা দেখেছি যারা আজকে অপরাজিতা বিল আনছেন, তারা কিন্তু অতীতে ধর্ষণ যখন হয়েছে তখন কখনো ছোট ঘটনা বলেছেন, কখনো সাজানো ঘটনা বলেছেন, কখনো লাভ অ্যাফেয়ার বলে চালিয়েছেন, কখনো বলেছেন যে খদ্দেরদের সাথে দেহোপজীবনীর দর কষাকষির সমস্যা, এটা ধর্ষণ বলে ধরা চলবে না। কখনো বলেছেন নির্যাতিতার
চরিত্র হনন করেছেন। তো ফলে আমরা দর্শন সম্পর্কে, নারী নিগ্রহ সম্পর্কে তাদের যে অ্যাটিটিউড সেটা তো দেখে নিয়েছি। আজকে অপরাজিতা বিল আনলে তো বোঝা যাবে যে তারা অত্যন্ত নারী সুরক্ষা নিয়ে ভাবছেন। এটা মনে করার কোনো কারণ নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্যে ওনারাও জানেন ভালো করে যে এটা কোনোদিন দিনের আলো দেখবে না। আইন, ভারতের সংবিধানের যে মূল সুর, তার সঙ্গে এটা মিলছে না। ফলে এইটা ওনারা প্রচার করবেন। এটা হলে ধর্ষণ বন্ধ হয়ে যেত, এটাই বলবেন। আসলে ধর্ষণ যারা করছেন তার তো বেশি অধিকাংশ জায়গাতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ভাবে যুক্ত, তারা শাসকের ছত্র ছায়া রয়েছেন। তো ফলে হচ্ছে যে এইসব কথা বলে আসলে নিজেদের যে দৃষ্টিভঙ্গি, নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেইটাকে আড়াল করার কিছুটা একটা চেষ্টা হয়েছে। এটা বাস্তবে পরিণত কোনোদিনই হবে না। অনেক ধন্যবাদ স্যার।